বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই সমর্থন ও সংহতি জানান। বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের নবগঠিত সরকারের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক নেতৃত্ব ও উদারতার ভূয়সী প্রশংসাও করেন। আলোচনায় সমসাময়িক বিভিন্ন বৈশ্বিক বিষয়ও উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী চলমান বৈশ্বিক তেল সংকট এবং দরিদ্র দেশগুলোর উপর এর অসম প্রভাবের কারণে উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান পারস্পরিক সুবিধাজনক সময়ে মহাসচিবকে বাংলাদেশের সফরে আমন্ত্রণ জানান। মহাসচিব আমন্ত্রণটি সাদরে গ্রহণ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৫৮ বর্গমাইলে ৩০টি ওয়ার্ডের ৫ লাখ মানুষের উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সেবা প্রদানের কেন্দ্রবিন্দু বরিশাল সিটি কর্পোরেশনের সদর দপ্তর নগর ভবন। তবে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনের উন্নতি হলেও বাড়েনি অবকাঠামো, হয়নি আধুনিকায়ন। ভবনের বাইরে যতটা দৃষ্টিনন্দন, ভেতরে তার পুরাই উল্টা চিত্র। যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বরিশাল সিটি কর্পোরেশনের ভবন নিয়ে পারভেজ রাসেলের রিপোর্ট। ১৯৮৯ সালে তৎকালীন পৌরসভার ভবনে এখনো চলে বরিশালের মানুষের নাগরিক সেবার কার্যক্রম। ২০০৩ সালে সেই একই ভবনে কোনো পরিকল্পনা ছাড়াই শুরু হয় সিটি কর্পোরেশনের যাত্রা। সময়ের বিবর্তনে মেয়র, কাউন্সিলর, একাধিক প্রশাসক পরিবর্তন হলেও উন্নয়ন হয়নি খোদ নগর ভবনটির। জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ আর আতঙ্ক যেন সর্বত্র। এক হলো ঝুঁকিপূর্ণ ভবনের কারণে নতুন ভবন দরকার, দ্বিতীয় হলো আমাদের কর্মকর্তা কর্মচারীদের বসার জন্য জায়গা সংকুলনের জন্য একটা ভবনের দরকার। ১৯৯৬ পরিষদে আমি একজন কমিশনার হিসেবে নির্বাচিত হয়ে এসেছিলাম। তখন যে ভবন ছিল এখন ঠিক সেই ভবনই আছে। একদিকে বসার স্থান সংকট, তার উপরে ভবনের ফাটল আর পলেস্তারা খুলে পড়ে আহত হচ্ছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আমার ডেস্কটা ওই কোনায়, কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে আমি বসতে পারছি না ওখানে, কারণ ওখানে দুইবার উপর থেকে বিল্ডিং ভেঙে পড়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ভাঙে পড়তেছে, এতে আমাদের আতঙ্কের মধ্যে থাকি আমরা। ভবনের দুরবস্থায় নগরবাসী বঞ্চিত হচ্ছে নাগরিক সেবা থেকে। ১৯৫ কোটি টাকার নতুন ১৫ তলা নগর ভবনের পরিকল্পনা বাস্তবায়ন করবে নতুন সরকার, এমন দাবি বরিশালবাসীর। নগর ভবনে একটা নতুন প্রপোজাল আসলে আমাদের মিনিস্ট্রিতে অলরেডি সাবমিট করা অনেক আগে, এবং এটা সম্ভবত আমাদের নতুন মাননীয় প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আমরা সম্ভবত এর একটা ফলপ্রসূ রেজাল্ট পেতে পারি আর কি খুব শীঘ্রই। নাগরিক সেবা নিশ্চিতে সকলকে সাথে নিয়েই করা হবে নগর ভবন, দাবি এই প্রশাসকের। যেহেতু আমাদের জীবনের নিরাপত্তাই নেই এখানে, তাহলে সেটাকে সুন্দরভাবে করা বা কিভাবে নিরাপদে রাখা যায় বা নতুন করে আমাদের সিচুয়েশন ভালো বলতে পারবেন, যেহেতু ওনারা দীর্ঘদিন এখানে আছেন। এটা আমরা একটু কথা বলে তারপরে আমরা বলতে পারি। সামনে যতটাই আধুনিক, নান্দনিক ও চাকচিক্য, ভেতরে ততটাই জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ এবং আতঙ্ক। তাই নতুন সরকারের নতুন প্রশাসকের হাত ধরে হবে আধুনিক ভবন, তবেই নিরাপদে নাগরিক সেবা পাবে এ নগরবাসী। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে কালাকচুয়া যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহত হচ্ছে। আহত হয়েছে একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোমেন নিশ্চিত করেছেন, ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি দ্রুত গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যক্তিগত প্রাইভেট কারকে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক এবং একই পরিবারের আরও ৪ জন মারা যায়। হাইওয়ে পুলিশ আরও জানান, ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও বাসটি শনাক্ত করার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত যানগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
ঈদের পর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। এই মুহূর্তে কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, ঈদ ছুটির পর কারণ বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ভোজ্য তেলের দামে কি কোনো পার্থক্য রয়েছে? বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জ্যোতি। অবস্থান করছি রাজধানীর অন্যতম ব্যস্ততম বাজার কারওয়ান বাজারে। কিন্তু আজকে অন্যতম বাজার, ব্যস্ততম বাজার বললে কিছুটা ভুল হবে, কারণ ঈদ ভাঙা বাজার হওয়াতে বাজারে ব্যস্ততা খুব কম। বিক্রেতারা বলছেন যে ক্রেতাদের চাপ খুবই কম, যেহেতু ঈদের পরে বাজার এখন পর্যন্ত জমজমাট হয়ে ওঠেনি। তবে সবজি থেকে শুরু করে অন্যান্য জিনিসের সরবরাহ ভালো আছে। সবজি সরবরাহ থাকলেও ক্রেতাদের চাপ কম হওয়ায় বাজারে বেচা কেনা তেমন নেই। আপনি দেখেন, আপনাকে যদি দেখেন এদিকে বাজারে ক্রেতাদের চাপ অন্যান্য সময় আমরা যেটা দেখে থাকি তার চেয়ে অনেক কম। আর এদিকে বাজারে শীতকালীন যে মৌসুমী সবজিগুলো ছিল সেগুলোর সরবরাহ অনেকটাই এখন কমে এসেছে, যেহেতু শীতকাল সবজির মৌসুম শেষ হয়ে গেছে। এখন ধীরে ধীরে বাজারে আপনার বর্ষাকালীন সবজি বা রবি মৌসুমের যে সবজিগুলো আছে সেগুলো আসতে শুরু করেছে। যেমন ধরেন ঢেঁড়স, পটল, এই জাতীয় সবজি এখন বাজারে পাওয়া যাচ্ছে। চিচিঙ্গা, ঢেঁড়স বিক্রি হচ্ছে প্রতি কেজি আপনার 50 টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, বেগুন আকার ভেদে আপনার 80 থেকে 120 টাকা পর্যন্ত, টমেটো 60 টাকা কেজি, শসা 70 টাকা কেজি, কাঁচা মরিচ এখনো 120 টাকা কেজি। রোজার সময় আমরা যেটা দেখেছি সবচেয়ে বেশি আলোচনায় ছিল লেবু, সেই লেবুর দাম এখন কমে 30 টাকা 20 টাকা হালিতে এসেছে। অন্যান্য সবজির মধ্যে আপনার সজনে ডাঁটার দাম 120 টাকা, করলা 120 টাকা, আর আপনার লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকাতে। আর অন্যদিকে আপনার পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম, পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম 40 টাকা কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ এখনো ওরকম বাজারে পাওয়া যাচ্ছে না, দেশি পেঁয়াজটাই বেশি আছে। আর ইন্ডিয়ান রসুন সেটার দাম বাড়তির দিকে থাকলেও দেশি রসুনের দাম অনেকটা কমে গেছে। দেশি রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 টাকা। আলুর দাম কিছুটা বেড়েছে। এদিকে অন্যান্য যে আছে মুরগির বাজারে আমরা যেটা দেখেছি, মুরগির বাজারে ব্রয়লার মুরগির দাম এখনো বেশি আছে। ব্রয়লার মুরগি 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর সোনালী 320 টাকা কেজি। মাছের বাজারে সরবরাহ থাকলেও ক্রেতার সমাগম কম, কিন্তু মাছের দাম বাড়তির দিকে। আর অন্যান্য দেশ যে ইয়েগুলো আছে, আপনি তেলের দামের কথা যেটা আপনাকে জানাতে চাচ্ছি, যে তেলের সরবরাহ বাজারে এখন তেলের সরবরাহ ভালো। যেটা রোজার সময় আমরা দেখতে পেয়েছি যে তেলের সরবরাহ কম ছিল, এখন তেলের সরবরাহ ভালো। তেলের দাম ওই রোজার সময় যেটা ছিল এখনো সেটাই আছে, তেলের দাম তেমন বাড়েনি। আর আমরা বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখন পর্যন্ত জ্বালানি সংকটের কারণে বাজারে তেমন কোনো চাপ পড়েনি। ঈদ ভাঙা বাজার সেহেতু ক্রেতাদের সমাগম এমনিতে কম। তবে এই সপ্তাহ পরে আগামী রবিবার থেকে হয়তো বোঝা যাবে যে তেল সংকটের কারণে বাজারে কোনো প্রভাব পড়ছে কিনা। জ্যোতি, এই ছিল আমার কাছে সর্বশেষ কারওয়ান বাজার থেকে। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শবনম অবনী। স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন তাদের অনেকের গল্প আজও ইতিহাসের পাতায় রয়ে গেছে অজানা। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি ইউনিয়নের এক নিভৃত গ্রামে মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সেই অধ্যায়ে শহীদ হন 2 অজ্ঞাত পরিচয় মুক্তিযোদ্ধা। স্বাধীনতার 55 বছরেও অজানা রয়ে গেছে শহীদ সেই 2 বীর মুক্তিযোদ্ধার পরিচয়। প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতীয় সীমান্ত ঘেঁষা সবুজে মোড়া শান্ত স্নিগ্ধ এক গ্রাম বাঙ্গাবাড়ি। পাখির ডাক আর নিস্তব্ধতার মাঝে এখনো লুকিয়ে আছে ইতিহাসের এক অজানা অধ্যায়। এই মাটির নিচেই ঘুমিয়ে আছেন 2 শহীদ মুক্তিযোদ্ধা, যারা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে দেশমাতৃকার পতাকা ছিনিয়ে আনতে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন প্রাণ। যুদ্ধের সেই ভয়াল সময়ে গ্রামের মানুষই তাদের দাফন করেন, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও জানা যায়নি তাদের পরিচয়। এই জন্য মানুষ এখানে, এটা ক্যাম্প ছিল মুক্তিযোদ্ধার, এই প্রাইমারি স্কুলে।
তখন এলাকায় এখানে মাটি যায় মুক্তিযোদ্ধা কুণ্ঠে যায় আমার হয়ে গেল কুণ্ঠে যে মরে গেছে এই জন্য কাহারি ঠিকা এই ছেলেটার ঠিকানাই পাওয়া যায়নি। এখানে মাটি দেওয়া হলো যে বন্যাতে সব চতুর্দিক ডুবা আমার ডিহিটা উঁচা এখানে জায়গা ছিল তখন এখানে মসজিদের পাশে মাটি দিয়েছিল। তাদের পরিচয় বের করতে ইতিহাসের একটা বড় অধ্যায় উন্মোচিত হবে বলে মনে করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। আমিও যদি না থাকতে পারি তো আমার সহযোগিতা ছিল ওখানে নিয়ে যায় ওই অবস্থাতে এমন একটা সময় ছিল যে ওই যে সময়তে কেউ যে কাহা কি হাত বাড়িয়ে সাহায্য সহানুভূতি করবে তার কোনো ব্যবস্থা ছিল না। প্রকৃত মুক্তিযোদ্ধা যুদ্ধ ফিল্ডে শহীদ হয়েছে। পাবনার দিকে আর কোথায় বাড়ি ঘর কোন ঠিকানা আমি ওখানে চিনতাম না, আমি অন্য জায়গাতে কাজ করতাম স্বাধীনতার সময়। কাজেই এখানে যারা ছিলেন তাদের সাথে আমি যোগাযোগ করেছি করে বলে যে হ্যাঁ উনি মুক্তিযোদ্ধা এখানে যুদ্ধ করেছে আমাদের সাথে, হ্যাঁ কিন্তু ওনার বাড়ি ঘর সম্বন্ধে আমরা বলতে পারবো না। এই কবর দুটি শুধু দুটি মানুষের নয়, এটি আমাদের স্বাধীনতার বীরত্বগাথা আর ইতিহাসের এক অজানা অধ্যায়। কারা ছিলেন এই দুই শহীদ তা জানার অপেক্ষায় আজও নতুন প্রজন্ম। হাফিজা খানম জুথি, মাই টিভি। পদ্মায় বাস ডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ হয়েছে। আজ সকাল 8টা থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা। চলবে সারাদিন। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, একজন ব্যক্তির নিখোঁজ রয়েছে এমন তথ্য মুঠোফোনে নিখোঁজ ব্যক্তির এক স্বজন জানিয়েছেন, তবে তার নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি, চেষ্টা চলছে। এছাড়াও ইতোমধ্যে দুর্ঘটনার 40 ঘন্টা অতিবাহিত হয়েছে, তাই পল্টন এলাকায় কোনো ব্যক্তির মরদেহ থাকলে তা নদীতে ভেসে উঠবে। এজন্য পদ্মা নদীর বুক চিরে ভিজুয়াল পেট্রোল ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। দর্শক, এই মুহূর্তে ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মমিন শেখ। মমিন, বাস ডুবির তৃতীয় দিনের উদ্ধার কাজ চলছে, তো কি খবর আছে আপনার কাছে জানাবেন। জ্যোতি, আপনি যেমনটি বলছিলেন এই টানা তৃতীয় দিনের মতো আজও উদ্ধার অভিযান চলছে এই দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাট এলাকায়। আমরা সকাল থেকেই দেখেছি যে সকাল 8টার পর থেকে এই ফেরিঘাট এলাকায় ফায়ার সার্ভিস, নৌবাহিনী সহ সংশ্লিষ্টরা এই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এই ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছেন যে একজন স্বজন তাদের ফোনের মাধ্যমে জানিয়েছেন যে এই যে বাসের মধ্যে তার একজন আত্মীয় ছিল। এই বিষয়টি জানার পর থেকে ফায়ার সার্ভিস আরো তৎপর হয়েছে। ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে যাচ্ছে। নদীতে এই মুহূর্তে আমরা দেখছি ডুবুরি দল, ফায়ার সার্ভিসের নৌবাহিনীর যে ডুবুরি দল, তারা কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত গতকাল যে উদ্ধার অভিযান, সর্বশেষ যে 26 জনের মরদেহ উদ্ধার অভিযান ছিল, এরপর থেকে কিন্তু আর আমরা সেই উদ্ধারের খবর আমরা পাইনি। তবে যদি আমি আপনাকে জানিয়ে রাখি যে আমরা এই যে সংযোগ সড়ক BIWT এর এই সংযোগ সড়ক নিয়ে আমরা মাই টিভির গতকালের যে লাইভ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে এই বেহাল দশার এই সংযোগ সড়ক সেটি প্রচার হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখছি যে তারা এই সংযোগ সড়কে টিতে কাজ করা শুরু করেছে। তবে এই যে তারা কাজ করছেন, সংস্কার করছেন, এইটি যদি ঈদের আগে সংস্কার করতো তাহলে এই দুর্ঘটনার এত বড় দুর্ঘটনার কবলে নাও পড়তে পারতো, এমনটা কিন্তু স্থানীয়রা বলছেন। আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই যে BIWT এর যে গাফিলতি, সংযোগ সড়কটি রয়েছে তারা এই নিয়মিত সংস্কার না করার ফলে কিন্তু এই সড়কটি কিন্তু সংযোগ সড়কটি কিন্তু ঢালু। এর ফলে এখান দিয়ে যে গাড়িগুলো ফেরিতে ওঠে বা ফেরি থেকে গাড়িগুলো নামে, সেই গাড়িগুলো বেশিরভাগই এই সংযোগ সড়কের কারণেই নিয়ন্ত্রণ হারায়। এমনটা কিন্তু অতীতেও অনেক গাড়ি কিন্তু পদ্মা নদীতে পড়ে গেছে শুধু এই সংযোগ সড়ক এই BIWT এর গাফিলতির কারণে। যদি আমরা আপনাকে জানিয়ে রাখি এখন পর্যন্ত BIWT এর পক্ষ থেকে এই ঘাট পরিদর্শন করেছেন কিনা আমাদের জানা নেই। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কেন এই দুর্ঘটনা সেটি কিন্তু খতিয়ে দেখার জন্য 2টা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এই তদন্ত কমিটি কিন্তু তারা কাজ করছেন কিভাবে এই ঘটনা ঘটলো, কেন
এই দুর্ঘটনা ঘটলো। জুটি, আমি আপনাকে একটু জানিয়ে রাখি, এই যে ঘাট অঞ্চলে বিআইডব্লিউটিসি কাজ করে, বিআইডব্লিউটিএ কাজ করে, তবে তাদের কিন্তু কোনো সিসি ক্যামেরার আওতায় কিন্তু কোনো ফেরিঘাট আনতে পারেনি। কোনো সিসিটিভি ফুটেজ দেখাতে পারবে না, কারণ পুরো ঘাট এলাকা সিসিটিভির ক্যামেরা কিন্তু নেই। স্থানীয় প্রশাসনও যারা রয়েছে তাদেরও কোনো সিসিটিভির ক্যামেরা কিন্তু স্থাপনে এখন পর্যন্ত করেনি। আমরা ঈদের আগে অনেক রিপোর্ট করেছি যে ঘাট এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা প্রয়োজন। এই ক্যামেরা স্থাপন করলে যাত্রী এবং চালকরা তারা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে। এমনটি কিন্তু কর্তৃপক্ষের যারা ঘাট সংশ্লিষ্ট রয়েছে তারা কিন্তু আমাদের নিউজ আমলে নেননি, এবং আমরা দেখেছি যে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখনো আমরা স্বজনদের আহাজারি দেখছি ঘাট এলাকাতে। এই ছিল আমার কাছে জুথি দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। মুমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ীর ফেরিঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুমিন শেখ, জানাচ্ছিলেন বাস ডুবির ঘটনার উদ্ধার তৎপরতার সর্বশেষ। ফরিদপুরের ভাঙায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চলতি বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। আবাদ করে অর্থনীতিতে হয়েছে ব্যাপক পরিবর্তন। বীজের আকাশচুম্বী দামের কারণে ফসলটি চাষে কৃষকদের মাঝে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ, আর এই বীজের আবাদ করে এলাকার কৃষকরা হয়ে উঠছেন স্বাবলম্বী। অন্যদিকে মৌবাক্স বসিয়ে সংগ্রহ করা হচ্ছে মধু। ভাঙা প্রতিনিধি মোহাম্মদ সারোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে তামান্না সাদিকার রিপোর্ট। দূর থেকে দেখে মনে হবে হাজারো সাদা কদম ফুল কিংবা হাজারো তারার মেলা। ফরিদপুরের ভাঙায় মাঠ জুড়ে এখন সাদা পেঁয়াজ ফুলের সমারোহ, যার ভেতরে লুকিয়ে আছে মূল্যবান পেঁয়াজ বীজ। কৃষকদের কাছে যেন তা কালো সোনা। এবছর প্রায় 580 হেক্টর জমিতে বীজ চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। ভালো আবহাওয়া, উন্নত বীজ ও সঠিক পরিচর্যার কারণে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। প্রতি বিঘায় 30 থেকে 40 হাজার টাকা খরচে 3 থেকে 4 মণ বীজ উৎপাদন হয়, যার দাম গত বছর প্রতি মণ 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত ছিল। লাভ বেশি হওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে এবং তারা ভালো দামের আশায় খুশি। এরকম ভাবে ফলন হয়, খুব লাভবান হব আশা করি। তবে এবার আবহাওয়া যে ভালো, এই আবহাওয়াতে আশা করতেছি 4 থেকে 5 মণ দানা বিঘা বইতে হবে। এবার যা পেঁয়াজ হয়েছে এনারাও তো আল্লাহর রহমতে বিশাল একটা আয় করতে পারবে, এটা আমি আশাবাদী। এবার ইনশাল্লাহ দানা অনেক বাম্পার ফলন হবে ইনশাল্লাহ। আবহাওয়া অনেক সুন্দর, বর্তমান বাজারে চাহিদা আছে, অনেক হাইব্রিডের চাহিদা বেশি। সরকার থেকে তারা আসছে, আশা ডিডি স্যার আইসা পরিদর্শন করছে, পরিদর্শন তারা আইসা আমাদের সাহস দিয়েছে এবং কি সহযোগিতা করছে। ভাঙার উপজেলা কৃষি অফিসার জানান, পেঁয়াজ উৎপাদনের চাহিদার অর্ধেকই পূরণ হয় ফরিদপুর জেলায়। টোটাল বাংলাদেশের যে চাহিদা, এই চাহিদার অর্ধেকই পূরণ করে ফরিদপুর জেলায়। আর এই ফরিদপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ বীজ উৎপাদন হয় ভাঙা উপজেলায়। আমাদের মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা কৃষকের পাশে থেকে পরামর্শ দিচ্ছে, যে কারণে আমরা আশা করছি কৃষক এবার কদম পেঁয়াজ মানে বীজ পেঁয়াজে বাম্পার ফলন পাবে এবং তারা আর্থিকভাবে লাভবান হবে। পেঁয়াজ বীজের উৎপাদনের মাধ্যমে দেশের চাহিদা পূরণ এবং কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। তামান্না সাদিকা, মাই টিভি। ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। 31 বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক দিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। সকাল 8টায় উপজেলার চায়না মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস প্যারেড, কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেগুপ্তা মেহনাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি কমিশনার রিজভী আহমেদ সবুজ ও নলছিটি থানা ইনচার্জ ওসি আশরাফুল আলম। পরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় ও স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতাতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক
মোহাম্মদ মেজবাহ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলার আমির মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম। 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির বগুড়া জেলার সভাপতি শরীফুল ইসলাম জিন্নাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি ভোর রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল পাহাড় জানান, 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টা সহ তার বিরুদ্ধে অন্তত 10টি মামলা পলাতক আসামি শরীফুল ইসলাম জিন্না ঢাকায় অবস্থান করছে এমন সংবাদে বগুড়ার ডিবি পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগরবাসী দ্রুত নির্বাচিত মেয়র ও কাউন্সিলর দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি SM লুৎফর রহমান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, নগরবাসীর নাগরিক অধিকার নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নে নির্বাচিত জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই। সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন মকবুল আহমেদ ভূঁইয়া, ইঞ্জিনিয়ার শিহাবুল্লাহ, কামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ নুরুন্নবী, শামীম, মাওলানা জাহাঙ্গীর আলম সহ নেতৃবৃন্দরা। গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের গৃহবধূ বিলকিস বেগমকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে হত্যাকারীদের বিচার দাবিতে বরিশাল ঢাকা মহাসড়কের গৌরনদী বাস স্ট্যান্ডে অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহত স্বজন ও এলাকাবাসী। অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মডেল থানা, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। গতকাল গৌরনদী বাস স্ট্যান্ড কলেজ গেটের সামনে এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ শাস্তির দাবি করেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবস্থিত 100 বছরের পুরনো ঐতিহ্য ধরে রাখা একটি স্কুল বিশ্বেশ্বরী পাইলট উচ্চ বিদ্যালয় বরাবরের মতো এইবারও ষষ্ঠবার অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ক্রিকেট ফেস্টিভ্যাল সিজন। গ্রুপ ভিত্তিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে 1981 ব্যাচ, 2002 ব্যাচ, 2012 ও 2021 ব্যাচ। খেলোয়াড়দের ফুলেল বরণ, ড্রাম, ঢোল, আতশবাজি ফুটিয়ে পুরো এলাকা জুড়ে শোডাউনে মেতে ওঠেন সমর্থকরা। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ 8 আসনের মাননীয় সাংসদ জনাব লুৎফুল হেল মাজেদ বাবু।